হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দা দেবজিৎ। আজকে আলোচনা করব যে নাগরিকত্ব সম্পর্কে, অর্থাৎ সিটিজেনশিপ। ভারতের সংবিধানের পার্ট নম্বর 2 বা অধ্যায় দ্বিতীয়তে দেওয়া আছে যে আর্টিকেল নম্বর 5 থেকে 11 পর্যন্ত, এই 5, 6, 7, 8, 9, 10, 11 এখানে নাগরিকত্ব সম্পর্কে আর কি বলা হয়েছে। এই তাছাড়াও জানবো যে নাগরিকত্ব থাকার সুবিধা কী আর না থাকার অসুবিধা কী, আর কিভাবে নাগরিকত্ব অর্জন করতে পারে যে কেউ। ঠিক আছে, যে পাকিস্তান থেকে কোনো ব্যক্তি ভারতে আসলে কীভাবে সে নাগরিকত্ব অর্জন করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের আজকের আলোচনা হচ্ছে নাগরিকত্ব। ইংরেজিতে বললে সিটিজেনশিপ। তাহলে এই যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, আমাদের যে ভারতের নাগরিকত্ব সেটা হচ্ছে একক নাগরিকত্ব, এটা মনে রাখবে, একক নাগরিকত্ব। এখন একক নাগরিকত্ব কি, যে ভারতের যদি কোনো বাসিন্দা বা ভারতের যে নাগরিক সে কিন্তু ভারতেরই নাগরিক, সে কিন্তু অন্য কোনো রাজ্যেরও নাগরিক না, অন্য কোনো দেশেরও তিনি নাগরিক হতে পারবেন না। ঠিক আছে, যেমন আর কি মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি নাগরিক তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও, কিন্তু যেই রাজ্যে তিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই রাজ্যেরও তিনি নাগরিক। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ডুয়েল সিটিজেনশিপ চলে, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব বা দ্বি নাগরিকত্ব, কিন্তু ভারতে কিন্তু একক নাগরিকত্ব চলে। তাহলে এই যে একক নাগরিকত্বের ধারণা, এটা ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মনে রাখবে, ব্রিটিশ সংবিধান। ঠিক আছে, আমাদের দেশের যে সংবিধান তৈরি হয়েছিল তখন কিন্তু অনেক দেশের সংবিধান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল। তেমন একটি হচ্ছে একক নাগরিকত্বের ধারণা, সেটা ব্রিটিশ সংবিধান থেকে কিন্তু ভারতের সংবিধানে গৃহীত হয়। আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম যে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে আলোচনা করেছিলাম যে কোন কোন দেশের থেকে কী কী বৈশিষ্ট্য ভারতের সংবিধানে নেওয়া হয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই যে একক নাগরিকত্ব, আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নাগরিকত্ব না থাকার অসুবিধাটা কী আর থাকার সুবিধাটা কী। যে কোনো দেশে তুমি যদি থাকো, যেমন ভারতের যদি তুমি নাগরিক হও, তাহলে তোমার এই সুযোগ সুবিধা থাকবে যে ভারত সরকার যে সব সুবিধা আর কি সাধারণ মানুষকে দিয়ে থাকে বা সকল নাগরিককে দিয়ে থাকে সেটা তুমিও পাবে যদি নাগরিক হয়ে থাকো। কিন্তু তুমি যদি ভারতের নাগরিক না হয়ে থাকো তাহলে কিন্তু সেই সমস্ত সুবিধা তুমি পাবে না। যেমন ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ভারতের নাগরিক হতে হবে, কোনো রাষ্ট্রপতি হতে গেলে বা কোনো একটা বড় পদে যেতে হলে তোমাকে ভারতের নাগরিক হতে হবে, তাছাড়া কিন্তু কোনো তুমি আর কি বড় পদে যেতেও পাবে না। তাহলে এই সব অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে এখন এক এক করে 5 থেকে 11 সবগুলি আর্টিকেল এক এক করে বিস্তৃত আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আর্টিকেলগুলি প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো, এখন আর্টিকেল 5 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11 পরপর প্রত্যেকটি আর্টিকেল আমরা বিস্তৃতভাবে জানবো। তাহলে তার আগে জেনে নাও যে ভারতের সংবিধানে টোটাল অনুচ্ছেদ আছে হচ্ছে 395টি আর অধ্যায় আছে 25টি। তার মধ্যে এই যে অধ্যায় বা পার্ট নম্বর 2 তাতে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে আলোচিত হয়েছে। আর আর্টিকেল নম্বর 5 কি সম্পর্কে আলোচনা করে, যে ভারতে বসবাসকারী ব্যক্তি কীভাবে নাগরিকত্ব অর্জন করবে। তাহলে ভারতে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে আর কি নাগরিকত্ব কীভাবে অর্জন করা যায় তা এই আর্টিকেল নম্বর 5-এ লেখা আছে। তাহলে দেখো এই নম্বর, যে যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি কি করতে পারবেন, যে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবেন, বা যার পিতামাতার মধ্যে যে কেউ ভারতে জন্মেছেন। ধরো একজন ব্যক্তি তার পিতামাতা যে কেউ যদি ভারতে জন্মে থাকে তাহলে সে কী হবে, যে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। বা যিনি সংবিধান কার্যকর হওয়ার আগে ভারতে 5 বছর বসবাস করেছেন তিনি কি করতে পারেন, যে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারেন। তাহলে এখানে বলা হয়েছে যিনি সংবিধান কার্যকর হওয়ার, ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে, অর্থাৎ যেদিন ভারতবর্ষে আমরা রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি 26শে জানুয়ারি, সেই 1950 সালের 26শে জানুয়ারি এই দিনই কী হয়, যে সংবিধান কার্যকর হয়। আর তার 5 বছর আগে থেকে যদি কোনো নাগরিক আর কি কোনো বাসিন্দা বা কোনো ব্যক্তি ভারতে বসবাস করে থাকেন তাহলে তিনিও কি করতে পারেন, যে ভারতের নাগরিক হতে পারেন। তাহলে আবার বলছি যে আর্টিকেল 5 কি বলে, যে আর্টিকেল 5-এ বলা হয়েছে যে যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারেন। যদি কারো পিতামাতা যে কোনো কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে তিনিও কি করতে পারেন, যে ভারতের নাগরিক হতে পারেন। আর
যেই ব্যক্তি বা যিনি ভারতের সংবিধান কার্যকর হওয়ার 5 বছর আগে থেকেই ভারতবর্ষে ছিলেন, তিনিও কি করতে পারেন, যে ভারতের নাগরিক হতে পারেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আর্টিকেল 5। এবার দেখবো আর্টিকেল 6 সম্পর্কে। এখন দেখো যে 6 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদ নম্বর 6 কি বলা হয়েছে, যে যদি কোনো ব্যক্তি 19 জুলাই 1948 সালের আগে আসেন পাকিস্তান থেকে, ঠিক আছে, এই আর্টিকেল নম্বর 6 কাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যে পাকিস্তান থেকে যে সকল ব্যক্তি ভারতে আসবেন তাদের নাগরিকত্বের কথা এই 6 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া আছে। তাহলে এই যে বলবো এই এ বি, এ কিন্তু পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের কথা বলা হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি 19 জুলাই 1948 সালের আগে আসেন, কোথা থেকে আসেন, পাকিস্তান থেকে কিন্তু, তাহলে তাকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। আর এই ডেটটি কেন ইম্পর্টেন্ট, 19 জুলাই 1948, কারণ এই দিনে পারমিট সিস্টেম কিন্তু পাকিস্তানে আর ভারতে চালু হয়ে গেছিল। ঠিক আছে, এই পারমিট সিস্টেম চালু হওয়ার পরে যদি পরে কেউ আসে, এই যে বি নম্বরে বলবো যে যদি কোনো ব্যক্তি 19 জুলাই 1948 সালের পরে আসেন, অর্থাৎ পারমিট সিস্টেম চালু হওয়ার পরে আসেন, তাহলে ভারতের ডোমিনিয়ন সরকার দ্বারা ফর্ম ফিল আপ করে 6 মাস ভারতে বসবাস করার পরে নাগরিক হবেন। অর্থাৎ পারমিট সিস্টেম চালু হওয়ার পরের থেকে পাকিস্তান থেকে কোনো ব্যক্তি ভারতে যদি আসে, তাহলে প্রথমে একটা পারমিট সিস্টেমের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। ভারতের যে সরকার থাকবে কী করতে হবে, তার দ্বারা একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং 6 মাস কী করতে হবে, ভারতের মধ্যে বসবাস করতে হবে। 6 মাস বসবাস করার পরে আর কি সেই ব্যক্তিকে, যিনি পাকিস্তান থেকে এসেছেন, তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে 6 নম্বর আর্টিকেল কার সম্পর্কে আলোচনা করে, যে পাকিস্তান থেকে আগত যে সকল ব্যক্তি তাদের নাগরিকত্বের কথা বলে। আর এখানের মধ্যে ডেটটা মনে রাখবে 19 জুলাই 1948। তারা আগে যারা এসে গেছে ভারতে তাদের তো নাগরিকত্ব দেওয়াই হবে, কিন্তু এই 19 জুলাই 1948 সালের পরে যারা এসেছে, অর্থাৎ পারমিট সিস্টেম চালু হওয়ার পরে যারা এসেছে, তাদেরকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে প্রথমে, তারপরে ভারতে 6 মাস থাকতে হবে, তারপরে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নম্বর 6। এবার দেখবো আর্টিকেল নম্বর 7। এখন দেখো আর্টিকেল 7 অর্থাৎ অনুচ্ছেদ নম্বর 7, সেখানে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি 1 মার্চ 1947 সালের পরে পাকিস্তানে গিয়েছেন এবং পুনরায় ভারতে আসছেন বা আসেন, তাহলে ডোমিনিয়ন সরকার দ্বারা ফর্ম ফিল আপ করে 6 মাস ভারতে বসবাস করলে ভারতের নাগরিকত্ব পাবেন বা ভারতের নাগরিক হবেন। তাহলে এই 7 নম্বর আর্টিকেল কি বলে, যে এটা তখনকার সময়ের কথা যখন ভারত কি হয়, যে ভারতকে ভাগ করা হয়। আগে তো ব্রিটিশ শাসিত কি ছিল, অখণ্ড ভারত ছিল, তারপরে সেই অখণ্ড ভারতকে কী করা হয়, পাকিস্তান আর ভারত দুটি দেশ হয়। তাহলে তখন কি হয়, যে যেই ব্যক্তি বা যে সকল ব্যক্তি 1 মার্চ 1947 সালের পরে কি করেছেন, যে ভারত থেকে পাকিস্তানে গিয়েছেন, কিন্তু তারপরে আবার পুনরায় আবার ফিরে এসেছেন ভারতে। ঠিক আছে, যে তখন কিন্তু প্রচুর দাঙ্গা চলছিল, সেখানে একদম মারামারি কাটাকাটি রক্তারক্তি সেই চলছিল। তার জন্য যারা প্রথমে দেশ ভাগ হওয়ার পরে 1947 সালের 1 মার্চের পরে যারা গিয়েছিলেন আর কি পাকিস্তানে, কিন্তু তারা বুঝতে পারে সেখানে এতটাই দাঙ্গা যে ভারতে থাকলে ভালো হতো, তারা তারপরে ফিরে আসে আবার ভারতে। তাহলে তাদেরকেও কিন্তু আমাদের সংবিধান নাগরিকত্ব দিয়ে থাকে। তাহলে কি করতে হবে, তাদেরকে প্রথমে ডোমিনিয়ন সরকার দ্বারা, ভারতে যে সরকার আছে সেই ডোমিনিয়ন সরকার দ্বারা কি করতে হবে, একটা ফর্ম ফিল আপ করে 6 মাস ভারতে বসবাস করতে হবে, তারপরেই তাদেরকেও কি করা হবে, যে নাগরিকত্ব প্রদান করা হবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 5 সেখানে বলা হয়েছে যে ভারতের বাসিন্দারাই কিভাবে নাগরিকত্ব আর কি অর্জন করবে। আর্টিকেল 6 বলা হয়েছে যারা পাকিস্তান থেকে আমাদের ভারতে আসলে তাদেরকে কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে। পারমিট সিস্টেম আছে, যে পারমিট সিস্টেম 19 জুলাই 1948 সালে লাগু হয়। তার আগে যারা আর কি পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদেরকে তো নাগরিকত্ব দেওয়াই হবে, আর যারা 19 জুলাই 1948 সালের পরে এসেছে তাদেরকেও দেওয়া হবে। একটা ডোমিনিয়ন সরকার দ্বারা একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে 6 মাস ভারতে বসবাস করার পরে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। আর এই 7 নম্বর আর্টিকেল কথা বলে যারা ভারতে ছিল কিন্তু পাকিস্তানে গিয়েছে, কিন্তু পাকিস্তান থেকে আবার ভারতে ফিরে এসেছে, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে এই 7 নম্বর আর্টিকেলের দ্বারা। কিন্তু তাদেরকে 6 মাস কী করতে হবে, প্রথমে ফর্ম ফিল আপ করে 6 মাস ভারতে বসবাস করতে হবে, তারপরে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এই ছিল আর্টিকেল 7। এবার দেখবো আর্টিকেল নম্বর 8। এবার দেখো যে আর্টিকেল নম্বর 8-এ কী বলা হয়েছে, যে এই আর্টিকেল নম্বর 8-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরের কোনো দেশে বসবাস করেন
এবং তার পিতামাতা বা পিতামহ বা পিতামহী ভারতে জন্মগ্রহণ করে থাকেন, সেই ব্যক্তি ভারতের নাগরিক গণ্য হবেন। ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিও ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। আর কি কোনো একজন ব্যক্তি ধরো তিনি বাইরের কোনো দেশে কাজে অনেকেই যায়, বাইরের দেশে অনেকেই কাজ করতে যায়, কিন্তু সেও কিন্তু কি হতে পারে, যে ভারতের নাগরিক হতে পারে। কি শর্তে, যে তার পিতামাতা যদি বা তার ঠাকুমা যদি পিতামাতা বা পিতামহ আর পিতামহী অর্থাৎ ঠাকুরদা আর কি ঠাকুমা যদি ভারতের যদি জন্মগ্রহণ করে থাকে, ঠিক আছে, যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে তার পিতামাতা বা ঠাকুরদা ঠাকুমা, তাহলে তিনি কি হতে পারেন, যে ভারতের নাগরিক হিসেবে তিনি গণ্য হবেন। তাহলে এটাই বলা হচ্ছে আর্টিকেল নম্বর 8। এবার দেখবো যে আর্টিকেল নম্বর 9-এ কি বলা হয়েছে। এবার আলোচনা করবো যে আর্টিকেল নম্বর 9। আর তার আগে বলে নিই যে একটু আগে যে আলোচনা করলাম যে আর্টিকেল 5, 6, 7, 8, এই যে 4টি আর্টিকেল আমি আলোচনা করলাম, 5, 6, 7, 8, এই 4 প্রকার নাগরিকত্বের কথা কিন্তু ভারতের সংবিধানের এই পার্ট নম্বর 2-এ দেওয়া আছে। ঠিক আছে, 4 প্রকার কি কি? 5 নম্বর আর্টিকেলে আছে হচ্ছে ভারতের বাসিন্দা কীভাবে নাগরিকত্ব অর্জন করবে। 6 নম্বর আর্টিকেলে আছে যে পাকিস্তান থেকে ভারতে যারা আসবে তারা নাগরিকত্ব কীভাবে অর্জন করবে। 7 নম্বর আর্টিকেলে বলা আছে যে ভারতের বাসিন্দা ছিল কিন্তু পাকিস্তানে চলে যায়, কিন্তু আবার ভারতে ফিরে আসে, তারা কী পাবে, তারাও ভারতের বাসিন্দা হতে পারবে আর কি নাগরিকত্ব অর্জন করতে পারবে, যদি 6 মাস থাকবে, একটা ফর্ম ফিল আপ করবে। আর 8 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে বিদেশে যদি কেউ থাকে, কোনো ব্যক্তি, তার পিতামাতা বা ঠাকুরদা ঠাকুমা যদি ভারতের জন্মগ্রহণ করে থাকে, তার পিতামাতা বা ঠাকুরদা, তাহলে সেও কি হতে পারেন, যে ভারতের নাগরিক হিসেবে তিনি গণ্য হবেন। তাহলে এই 4 প্রকার নাগরিকত্বের কথা কিন্তু ভারতের এই সংবিধানের পার্ট নম্বর 2, 5, 6, 7, 8 এনে দেওয়া আছে। আর এখন যে 9 নম্বর আর্টিকেল অর্থাৎ আর্টিকেল নম্বর 9 আলোচনা করবো, সেটা কিন্তু নাগরিকত্ব কীভাবে হারাবে কোনো ব্যক্তি তার সম্পর্কে আলোচনা করে। দেখো যে যদি কোনো ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন, তাহলে তিনি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন না। ঠিক আছে, কোনো একজন ব্যক্তি ভারতের নাগরিক, কিন্তু সে যদি আমেরিকাতে গিয়ে আমেরিকার নাগরিকত্ব অর্জন করে ফেলে বা অন্য কোনো দেশের, তাহলে কিন্তু ভারতের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে আর কি ভারতের নাগরিকত্ব তার কাছে থাকবে না। ঠিক আছে, তিনি তখন আর ভারতের নাগরিক থাকবেন না। তাহলে এটা বলা হয়েছে আর্টিকেল নম্বর 9-এ। এবার দেখবো আর্টিকেল নম্বর 10। এখন দেখো আর্টিকেল নম্বর 10 আর 11 দেখি। যে আর্টিকেল নম্বর 10-এ বলা হয়েছে যে সকল ব্যক্তি পূর্ব অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল নম্বর 5, 6, 7, 8, এই যে আর্টিকেলগুলো 9 নম্বর বাদে, ঠিক আছে, এই যে 4টি আর্টিকেল অর্থাৎ এই 4 প্রকারের নাগরিকত্ব কিন্তু ভারতের এই অধ্যায় নম্বর 2 পার্ট নম্বর 2-এ দেওয়া আছে। 4 প্রকার কি কি? 5 নম্বর আর্টিকেল কথা বলে ভারতের বাসিন্দাদেরই কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে। 6 নম্বর আর্টিকেলে দেওয়া আছে যে 1948 সালের 19শে জুলাই যে পারমিট সিস্টেম চালু হয়, তারপরে যে সকল পাকিস্তান থেকেই ভারতে কোনো ব্যক্তি এসেছে তাদেরকে কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে। 7 নম্বর আর্টিকেল বাকি কথা বলে যে 1 মার্চ 1947 সালের পরে যারা ভারতের থেকে পাকিস্তানে চলে গেছে, আবার পাকিস্তান থেকে আবার পুনরায় ভারতে এসেছেন, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। আর 8 নম্বর হচ্ছে যারা বিদেশে কাজ করেন কিন্তু তাদের পিতামাতা বা তাদের ঠাকুমা ঠাকুরদা ভারতের বাসিন্দা বা ভারতে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এই পূর্ব অনুচ্ছেদগুলির দ্বারা ভারতের নাগরিক পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অনুসারে ভারতের নাগরিক হবেন। অর্থাৎ পার্লামেন্টের কি আছে, অধিকার আছে যে এই সব বিষয় কি করা, যে ভারতের নাগরিকদের এই যে 5, 6, 7, 8 এই যে অনুচ্ছেদের দ্বারা ভারতের নাগরিক হয়েছেন, সেখানে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 11। আর্টিকেল নম্বর 11-এ বলা হয়েছে যে ভারতের নাগরিকত্ব বিষয়ে সংসদের আইন প্রণয়ন করার অধিকার আছে। ভারতের যে নাগরিকত্ব সেই ব্যাপারে ভারতের পার্লামেন্ট অর্থাৎ ভারতের আইনসভার নাম কি, যে সংসদ বা পার্লামেন্ট, তাহলে ভারতের আইনসভার এটা অধিকার আছে যে নাগরিকত্ব সম্পর্কে কি করা, যে আইন প্রণয়ন করা। আর বর্তমানে একটি আইন প্রণয়ন করা হয়েছে, সেটা 1955 সালে কিন্তু প্রণয়ন করা হয়ে গেছে, যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সেটা পরের ভিডিওতে আলোচনা করব, সেখানে আরও বিস্তৃত নাগরিকত্ব সম্পর্কেই দেওয়া আছে। তাহলে আজকে শুধু এই 5 to 11 এই আর্টিকেলগুলোই আলোচনা করলাম, ঠিক আছে। এবার একবার কুইক রিভিশন হয়ে যাক। দেখো পার্ট 2-এ বলা হয়েছে নাগরিকত্ব সম্পর্কে বা সিটিজেনশিপ সম্পর্কে। আর্টিকেল 5-এ বলা হয়েছে ভারতে বসবাসকারী ব্যক্তি কীভাবে নাগরিকত্ব অর্জন করবে। আর্টিকেল 6-এ বলা হয়েছে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তি 19শে জুলাই 1948 সাল পারমিট সিস্টেম লাগু হওয়ার পরে
যারা ভারতে এসেছে পাকিস্তান থেকে তারা কীভাবে নাগরিকত্ব অর্জন করবে। আর্টিকেল নম্বর 7 বলা হয়েছে ভারত থেকে পাকিস্তানে এবং পুনরায় আবার আর কি ফিরে আসা ব্যক্তি ভারতে 1 মার্চ 1947 সালের পরে যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছে আবার পাকিস্তান থেকে ভারতে এসেছে তারা কীভাবে নাগরিকত্ব অর্জন করবে তার সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 7। আর্টিকেল 8 বলা হয়েছে বিদেশে থাকা ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তিও কিন্তু ভারতের নাগরিক হতে পারবে যদি তার পিতা মাতা বা ঠাকুমা ভারতের আর কি ভারতের জন্মগ্রহণ করে থাকে। তাহলে এই 4 প্রকার 5 থেকে এই 8, এই 5, 6, 7, 8 এই 4 প্রকার নাগরিকত্বের কথা ভারতের সংবিধানে আছে, মনে রাখবে 4 প্রকার। আর এখন 9 থেকে যে আছে, 9 বলা হয়েছে আর্টিকেলে বিদেশি নাগরিকত্ব অর্জনে ভারতের নাগরিকত্ব থাকবে না। তুমি বিদেশের নাগরিকত্ব অর্জন করো, ভারতের নাগরিকত্ব তোমার কাছে আর থাকছে না। আর্টিকেল নাম্বার 10 পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়নের নাগরিক, অর্থাৎ আর্টিকেল 5, 6, 7, 8 এই 4 প্রকারে আর কি পার্লামেন্ট যে আইন প্রস্তুত করবে তা অনুযায়ী কিন্তু নাগরিক হবে। আর আর্টিকেল নাম্বার 11 কি বলেছে, যে সংসদের আইন প্রণয়নের অধিকার আছে, অর্থাৎ এই নাগরিকত্ব সম্পর্কে আইন প্রণয়ন, নতুন নতুন আইন প্রণয়নের ক্ষমতা আছে। আর তার জন্যই কিন্তু একটা আইন প্রণয়ন হয় তারপরে সিটিজেনশিপ অ্যাক্ট অ্যাক্ট 1955 এই একটা সম্পর্কে পরে বিস্তৃত আলোচনা করব, ঠিক আছে, পরের ভিডিওতেই। তাহলে সংসদের আইন প্রণয়নের অধিকার আছে, এটা আর্টিকেল নাম্বার 11 বলা হয়েছে, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, এই শর্ট নোটটা তোমরা বারবার রিভিশন করতে পারো, তাহলে তোমাদের সহজেই মনে থাকবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।